আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথম মুবিন। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। আদালতে অভিযোগপত্র। ওয়ার্ড কমিশনারের নির্দেশে ওসমান হাদিকে হত্যা, শুটার ফয়সাল সহ আসামি ১৭। এদিকে জামায়াতের সঙ্গে ইসলামী আন্দোলনের আসন সমঝোতা চূড়ান্ত হয়নি। জানাবো আওয়ামী ছত্রছায়ায় প্রভাবশালী এনায়েত এখন জামায়াতের প্রার্থী। অন্যদিকে দাঁড়িপাল্লা শাপলাকলির আসন সমঝোতা, এনসিপিকে ১০-এর বেশি আসন ছাড় দিচ্ছে না জামায়াত। সবশেষ জানাবো জাকসুর ভোট গ্রহণ শেষ, চলছে গণনা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আদালতে অভিযোগপত্র। ওয়ার্ড কমিশনারের নির্দেশে ওসমান হাদিকে হত্যা, শুটার ফয়সাল সহ আসামি ১৭। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলার তদন্ত শেষে মোট ১৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র চার্জশিট দিয়েছে তদন্তকারী সংস্থা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। আজ মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। বিকেলে ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিবির অতিরিক্ত কমিশনার ডিবি শফিকুল ইসলাম। এক প্রশ্নের জবাবে ডিবি কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, শরীফ ওসমান বিন হাদি নতুন ধারার রাজনীতি শুরু করেছিলেন। সেই রাজনীতির কারণেই ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও মিরপুর এলাকার সাবেক ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরীর বাপ্পির নির্দেশনা ও পরিকল্পনায় ওসমান বিন হাদিকে গুলি করে হত্যা করা হয়। ওসমান বিন হাদি হত্যা মামলার আসামি এবং গুলিবর্ষণকারী হিসেবে চিহ্নিত ফয়সাল করিম ছাত্রলীগের সাবেক নেতা ও তার সহযোগী আলমগীর আদাবর থানা যুবলীগের কর্মী। তবে এই তিনজনের কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তারা ভারতে পালিয়ে গেছেন বলে জানিয়েছে ডিবি। এছাড়া এ ঘটনায় গুলিবর্ষণকারী ফয়সাল করিমের ভগ্নিপতি এবং ফিলিপ নামের একজন পলাতক আছেন। এই মামলায় এখন পর্যন্ত ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী সময়ে নতুন তথ্য প্রমাণ পাওয়া গেলে সম্পূরক অভিযোগপত্র দাখিলের সুযোগ রয়েছে বলে জানান শফিকুল ইসলাম। হত্যার প্রেক্ষাপট সম্পর্কে ডিবি কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, শরীফ ওসমান বিন হাদি বর্তমান রাজনৈতিক অঙ্গনে অতি পরিচিত ব্যক্তিত্ব ছিলেন এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে ভিন্নধর্মী রাজনৈতিক ধারার সূচনা করেন। তিনি বিভিন্ন সময়ে সভা সমাবেশ, ইলেকট্রনিক ও সোশ্যাল মিডিয়ায় কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সংগঠনের বিগত দিনের কার্যকলাপ সম্পর্কে সমালোচনামূলক বক্তব্য দিতেন। তার এ ধরনের বক্তব্যে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সংগঠনের নেতাকর্মীরা ক্ষুব্ধ হন। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি ঢাকা ৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়েছিলেন। এজন্য তিনি বেশ কিছুদিন ধরে গণসংযোগ করে আসছিলেন। ১২ ডিসেম্বর জুমার নামাজের কিছু পর রাজধানীর পুরানা পল্টনের কালভার্ট রোডে রিকশায় থাকা ওসমান হাদিকে গুলি করে দুর্বৃত্তরা। তাকে মাথায় গুলি করার পর আততায়ীরা মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। পরে ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে ১৮ ডিসেম্বর মারা যান তিনি। ভিডিও বার্তা নিয়ে যা বলল ডিবি। আসামি ফয়সাল করিম সম্প্রতি একাধিক ভিডিও বার্তায় দাবি করেছেন তিনি বিদেশে আছেন এবং ওসমান হাদি হত্যা মামলায় তাকে ও তার পরিবারকে ফাঁসানো হচ্ছে। এ বিষয়ে ডিএমপির অতিরিক্ত কমিশনার ডিবি শফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, ফয়সালের ভিডিও বার্তা পর্যালোচনা করা হয়েছে এবং প্রাথমিক কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। ফয়সাল ৩টি ভিডিও বার্তা দিয়েছেন। সেগুলোতে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা হয়নি, এটা মোটামুটি নিশ্চিত হওয়া গেছে। ফরেনসিক পরীক্ষার প্রতিবেদন এখনও আসেনি, তবে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে যে ভিডিও বার্তা আসল। তবে ফয়সাল দুবাইতে থাকার যে দাবি করছেন সেই অবস্থান সঠিক নয়। তদন্তের তথ্য প্রমাণ অনুযায়ী পলাতক ফয়সাল ভারতে অবস্থান করছেন। রাজনৈতিক উদ্দেশ্য ও পরিকল্পনার তথ্য। ডিবি কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, হত্যাকাণ্ডের নির্দেশদাতা ওয়ার্ড কমিশনার তাইজুল ইসলাম ওরফে বাপ্পি। এই নির্দেশের কারণ প্রসঙ্গে বলা হয়েছে, শরীফ ওসমান হাদি একটি নতুন ধরনের রাজনীতি শুরু করছিলেন এবং তার বক্তৃতার মাধ্যমে সরকার, আওয়ামী লীগ বা নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে সমালোচনামূলক বক্তব্য দিচ্ছিলেন। আওয়ামী লীগের এই কাউন্সিলর এই সমালোচনার কারণেই ফয়সালকে হত্যা করতে বলেন। এ হত্যা মামলার তদন্তকালে উদ্ধার হওয়া অস্ত্রের ব্যালিস্টিক পরীক্ষার প্রতিবেদন পজিটিভ এসেছে বলেও জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম। ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম ও তার সহযোগী ভারতে পালিয়ে যেতে সহায়তা করার আরোপে মেঘালয় ও পশ্চিমবঙ্গ পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছিল বলে যে বক্তব্য ডিএমপি এর আগে দিয়েছিল তার সত্য বলেও জানান ডিবি কর্মকর্তা শফিকুল ইসলাম।
জামায়াতের সঙ্গে ইসলামী আন্দোলনের আসন সমঝোতা চূড়ান্ত হয়নি। নির্বাচনী আসন সমঝোতা নিয়ে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মধ্যে দূরত্ব পুরোপুরি ঘোচেনি। আসন বন্টন নিয়ে আরও দু-একটি দলের অসন্তোষ থাকায় ৩০০ আসনের সমঝোতা এখনও চূড়ান্ত হয়নি। এমন অবস্থায় দুই দলের শীর্ষ নেতাদের হস্তক্ষেপে আবার আলোচনা শুরু হয়েছে। দুই দলই দ্রুত সমঝোতায় পৌঁছানোর পক্ষে কথা বলছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল ২৯ ডিসেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহারের সুযোগ থাকবে ২০ জানুয়ারি পর্যন্ত। এই সময়সীমা সামনে রেখে আসন সমঝোতা চূড়ান্ত করার চাপ বাড়ছে জোটভুক্ত দলগুলোর ওপর। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, সমঝোতা আলোচনার শুরুতে ইসলামী আন্দোলন শতাধিক আসনের দাবি তোলে। অন্য দলগুলোর চাহিদাও তুলনামূলক বেশি ছিল। কিন্তু এক পর্যায়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপি নির্বাচনী আসন সমঝোতায় যুক্ত হওয়ায় ইসলামী আন্দোলন সহ কয়েকটি দলের মধ্যে আসন সংখ্যা নিয়ে অস্থিরতা ও অসন্তোষ তৈরি হয়। ২৮ ডিসেম্বর ৮ দলের ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান জানান, এনসিপি এবং কর্নেল অবসর অলি আহমেদের নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি আসন সমঝোতায় যুক্ত হচ্ছে। এতে সমঝোতায় থাকা দলের সংখ্যা ৮ থেকে বেড়ে দাঁড়ায় ১০-এ। পরে আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি যুক্ত হলে দলের সংখ্যা দাঁড়ায় ১১। ফলে আসন সমঝোতা নিয়ে নতুন হিসাব নিকাশ শুরু হয়। সমঝোতার আলোচনা চলার মধ্যেই জামায়াত ২৭৬টি আসনে এবং ইসলামী আন্দোলন ২৬৮টি আসনে প্রার্থী দিয়ে মনোনয়নপত্র জমা দেয়। পাশাপাশি এনসিপি ৪৪টি, এবি পার্টি ৫৩টি, বাংলাদেশ খেলাফত মজলিস ৯৪টি, খেলাফত মজলিস ৬৮টি, এলডিপি ২৪টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন ১১টি, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি ৬টি, জাগবা ৩টি এবং বিডিপি ২টি আসনে মনোনয়নপত্র জমা দেয়। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক রোববার প্রথম আলোকে বলেন, আসন বন্টন নিয়ে আগের সংকট পুরোপুরি কাটেনি। সমঝোতা না হওয়া কিছু আসনে সব দলের সম্মিলিত জরিপ করার কথা ছিল, সেটি এখনও হয়নি। সব মিলিয়ে আসন সমঝোতার বিষয়টি চূড়ান্ত হতে আরও কিছুটা সময় লাগবে। তবে সবার মধ্যে নমনীয় মনোভাব দেখা গেছে। সমঝোতার আলোচনা ৩-৪ দিনের মধ্যে একটা পর্যায়ে পৌঁছাবে বলে তিনি আশা প্রকাশ করেন। ইসলামী আন্দোলনে অসন্তোষ। মনোনয়নপত্র জমা দেওয়ার পরদিনই অসন্তোষ প্রকাশ করেন ইসলামী আন্দোলনের জ্যেষ্ঠ নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। তিনি দাবি করেন, তাদের দল ১৪৩টি আসনে এ ক্যাটাগরিতে রয়েছে, কিন্তু সে অনুযায়ী সমঝোতা হচ্ছে না। তিনি বলেছিলেন, তার দল কেন জামায়াতের কাছে আসন চাইবে। এক বাক্স নীতি প্রথম ঘোষণা করে ইসলামী আন্দোলন। কাউকে আসন দেওয়ার কথা উঠলে ইসলামী আন্দোলন দিচ্ছে কিনা সেই প্রশ্ন আসবে। ইসলামী আন্দোলনের নেতাদের একটি অংশের ধারণা, জামায়াত এনসিপিকে তুলনামূলক বেশি গুরুত্ব দিচ্ছে। সমঝোতায় এনসিপি সহ নতুন ৩টি দল যুক্ত হওয়ায় আসন ছাড়ের বিষয়টি নতুন করে বিবেচনা করতে হচ্ছে। এতে আগে যত আসনে প্রস্তুতি নেওয়া হয়েছিল সেখান থেকে সংখ্যা কমাতে হচ্ছে। এ নিয়ে ইসলামী আন্দোলনের পাশাপাশি কয়েকটি দলের তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। কিছু এলাকায় জামায়াতের তৃণমূলেও অসন্তোষের কথা শোনা যাচ্ছে। আওয়ামী ছত্রছায়ায় প্রভাবশালী এনায়েত এখন জামায়াতের প্রার্থী। বিগত আওয়ামী লীগ শাসনামলে ঢাকা ৭ আসনের একাধিকবার সংসদ সদস্য ছিলেন হাজী সেলিম, যিনি এমপি থাকা অবস্থায় পুরান ঢাকার বড় একটি অংশে আওয়ামী লীগ বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ ও নিজ পরিবারের দুঃশাসন কায়েম করেছিলেন। জমি দখল, চাঁদাবাজি ও খুনের মতন অভিযোগও রয়েছে হাজী সেলিম ও তার পরিবারের বিরুদ্ধে। জুলাই-আগস্ট গণ অভ্যুত্থানের মাধ্যমে নিজ দলের সঙ্গে ক্ষমতা হারান তিনি। বর্তমানে একাধিক মামলায় আসামি হয়ে কারাগারে বন্দিজীবনে রয়েছেন হাজী সেলিম। অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ঢাকা ৭ আসনে ফের আলোচনায় হাজী সেলিম। তবে এবার নিজে আড়ালে থেকে ঘনিষ্ঠ ব্যক্তির নির্বাচনী ময়দানে আলোচনায় তিনি। এই আসনে এবার জামায়াতে ইসলামী থেকে মনোনয়ন দেয়া হয়েছে হাফেজ হাজী মোহাম্মদ এনায়েতুল্লাহকে। জামায়াতের প্রার্থী এনায়েতুল্লাহকে নিয়েই ঢাকা ৭ নির্বাচনী এলাকায় তৈরি হয়েছে আলোচনা সমালোচনা। বিগত আওয়ামী সরকারের দুঃশাসনের ছত্রছায়ায় প্রভাবশালী ব্যবসায়ী এখন জামায়াতের প্রার্থী হিসেবে দেখে স্থানীয় ভোটাররাও বিব্রত। ব্যবসা বাণিজ্যের পুরান ঢাকার অন্যতম সংগঠন মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির দায়িত্ব পালন করেছেন জামায়াত প্রার্থী এনায়েত। সে সময়ের স্থানীয় সংসদ সদস্য হাজী সেলিমের অনুকম্পা ছাড়া যা অসম্ভব। আওয়ামী লীগ পরিচয়ে দাপিয়ে বেড়ানো সেই ব্যবসায়ী এনায়েতুল্লাহ ভোটে লড়ছেন দাড়িপাল্লা মার্কা নিয়ে।
অভিযোগ রয়েছে পুরান ঢাকা ও গুলিস্তানের একাংশের নিজেদের অবস্থান টিকিয়ে রাখতেই হাজী সেলিম, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াসহ একাধিক আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতারা সুকৌশলে এনায়েতুল্লাহকে এমপি প্রার্থী বানিয়েছেন, যে জন্য জামায়াতে ইসলামীর সঙ্গে যোগসাজশে দাড়িপাল্লা প্রতীক পেয়েছেন এনায়েত। এজন্য বিপুল পরিমাণের অর্থ লেনদেনের অভিযোগও রয়েছে জনমনে। ঢাকা ৭ আসনের একাধিক ভোটার জানান, জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে মুখোশের আড়ালের রাজনীতি হওয়া অত্যন্ত দুঃখজনক। যে ব্যক্তি বিগত সরকারের দুঃশাসনের ফায়দা লুটেছে তাকে আবার জামায়াত থেকে মনোনয়ন দেয়া হয়েছে, যা সাধারণ ভোটারদের সঙ্গে প্রতারণা ছাড়া আর কিছুই না। গত সরকারের সিন্ডিকেটের সঙ্গে মিলে বিভিন্ন পণ্যের দাম বৃদ্ধিতে যারা জড়িত ছিল তাদের শাস্তির পরিবর্তে পুরস্কৃত করা হচ্ছে। প্রতারণামূলক রাজনীতির বিচারদানি করেন পুরান ঢাকার বাসিন্দারা। এনায়েতুল্লাহকে জামায়াতে ইসলামীর প্রার্থী ঘোষণার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পুরানো ছবি ভাইরাল হয়, যেখানে দেখা যায় হাজী সেলিম তো রয়েছেনই, সেই সাথে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গেও বিশেষ সম্পর্ক ফুটে ওঠে। এছাড়া রাজধানীর গুলশান বনানীসহ দেশে বিদেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাদের ব্যবসা প্রতিষ্ঠান দেখভালের অভিযোগও রয়েছে এনায়েতুল্লাহ ও তার বড় ছেলের বিরুদ্ধে। দাড়িপাল্লা শাপলাকলির আসন সমঝোতা, এনসিপিকে 10-এর বেশি আসন ছাড় দিচ্ছে না জামায়াত। জামায়াতের সাথে জোটবদ্ধ হওয়ার সময় প্রাথমিকভাবে 30টি আসনের ব্যাপারে সমঝোতা হয়েছিল এনসিপির, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্তে তা নেমে আসতে পারে 10-এর নিচে। এতে বাদ পড়তে পারেন এনসিপির বেশ কয়েকজন আলোচিত নেতা, যা নিয়ে ফের উত্তাল হতে পারে দলটির অন্দরমহলে। যদিও নির্বাচনী কৌশলের কারণে এখনই এ নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো কথা বলতে রাজি হয়নি জামায়াত বা এনসিপির কেউই। জামায়াত চায় জনভিত্তি ও জনপ্রিয়তা আছে এমন প্রার্থীদের চূড়ান্ত তালিকায় রাখতে। এনসিপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার বলেন, তাদের সাথে চূড়ান্ত আসন সমঝোতার ব্যাপারে কথাবার্তা হচ্ছে। কিছু কিছু আসনে ইতোমধ্যে জামায়াতের প্রার্থীরা অনানুষ্ঠানিকভাবে আমাদের প্রার্থীদেরকে ছাড় দিয়েছেন এবং আমাদের প্রার্থীদের সাথে তাদের এক ধরনের সমন্বিত কাজ হচ্ছে ওই সকল আসনে। যেহেতু অনানুষ্ঠানিক সমঝোতা কিছুদিনের মধ্যে হয়ে যাবে, তখন আমার ধারণা জোটের সকল শরিক একসাথে এক মার্কার জন্য প্রচারণা চালাবে। তখন এই বিভ্রান্তি বা এই প্রশ্ন কেটে যাবে। জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেন বলেছেন, সংগঠন যে সিদ্ধান্ত নেয় সেই সিদ্ধান্তের উপর আমরা কিন্তু অটল থাকি। যেদিন আমাকে আমার সংগঠন বলল এই আসনটা আমরা জোটকে ছেড়ে দেব, আমি নির্দ্বিধায় এটা মেনে নিয়েছি। আমরা যাকে প্রার্থী করেছি তার মনোনয়নপত্র বাছাইয়ে আমি গিয়েছি এবং ওনাকে আমি সহযোগিতা করব। দুদলই অবশ্য জোটবদ্ধভাবে নির্বাচনে লড়ার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ। মোবারক হোসেন বলেছেন, মনোনয়নপত্র প্রত্যাহারের পর বোঝা যাবে কে থাকবে থাকবে না। আমরা আপ্রাণ চেষ্টা করব যে জোটটা আমরা করেছি সেই জোটটার মাধ্যমে আমরা যেন নির্বাচনটা সম্পন্ন করতে পারি। এতে জামায়াতের যদি কিছু ছাড় দিতে হয় তা দেবে। সরোয়ার তুষার বললেন, আনুষ্ঠানিক ঘোষণা যখন আসবে তখন আমরা দেখতে পাব। এখন এই সংখ্যাটা পুরোপুরি সেটেল হয়নি। আসন ছাড় নিয়ে চূড়ান্ত সমঝোতা না হলেও জামায়াত এনসিপির জোটের মনোভাব খুবই ইতিবাচক বলে দাবি নেতাদের। যকসুর ভোটগ্রহণ শেষ, চলছে গণনা। শেষ হল জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ যকসু ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। মঙ্গলবার 6 জানুয়ারি বিকেল 3টায় বিশ্ববিদ্যালয়ের মোট 39টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শেষ হয়েছে। এর আগে সকাল 9টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। যকসু নির্বাচনে প্রায় 65% ভোট পড়বে বলে আশা প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ডাক্তার মুস্তাফা হাসান। দুপুরে ভোটগ্রহণের সার্বিক পরিস্থিতি নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি বলেন, আমরা আশা করছি প্রায় 65% ভোট কাস্টিং হবে। সরেজমিনে দেখা গেছে ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপস্থিতিতে ছিল উৎসব মুখর। এর মধ্যে নারী শিক্ষার্থীদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের উপস্থিতিও ছিল লক্ষণীয়। শিক্ষার্থীরা জানান, জীবনের প্রথম যকসু নির্বাচনে ভোট দিতে পেলে মহা খুশি তারা। প্রথমবারের নির্বাচন নিয়ে আগে কিছুটা সংশয় থাকলেও সব মিলিয়ে সুষ্ঠু ও নিরপেক্ষভাবে নির্বাচন শেষ হয়েছে। সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী মাইশা ফাহমিদা ইসলাম বলেন, ভোট দিতে পেরে অনেক ভালো লাগছে। এত মানুষের ভিড়ে একটা উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছিল, যা সত্যিই চমৎকার। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী রিফাত বলেন, ভোট সুষ্ঠুভাবে দিতে পেরেছি, আলহামদুলিল্লাহ। জীবনের প্রথম ভোটের অনুভূতি অন্যরকম ছিল। আশা রাখছি যে নির্বাচিত হবে সে আমাদের হয়ে কাজ করবে।